আমরা অতীতের যে রেকর্ড তাতে যে বিএনপি এই মুহূর্তে বিএনপি আর জামাত এদের কার কত পার্সেন্ট ভোট এটা যদি আমরা হিসাব করি তাহলে মনে করেন জামাতকে টানতে প্রচুর ফ্লোটিং ভোট লাগবে টাইনে আনতে। কারণ আপনি মনে করেন জামাত এক জায়গায় 5টা ভোট আছে, বিএনপি সেখানে 35টা ভোট আছে। এখন এরা যদি কেউ টানতে চায় তাহলে 30টা ভোট লাগবে, 31টা ভোট লাগবে ফ্লোটিং ভোটের। কথার কথা বলছি, যেটা আমি জানি না সম্ভব কিনা। সেই হিসাবে আবার উনি যে কথাটা বললো যে উগ্রবাদ বা উগ্রতাটা কেউ চায় না, উগ্রতা বলতে যা বুঝায় সেটা কেউই চায় না। এখন উগ্রতার মানে খালি ধর্মে আমি আনি কেন বলছি কথাটা, আপনি যেমন উনি বিএনপি ফলোয়ার্স হোক বা বিএনপিকে সমর্থন, নো ম্যাটার, এটা কোনো অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন মার্কেটিং করবেন আপনার প্রোডাক্ট নিয়ে, তখন আপনি আরেকটা প্রোডাক্টের খারাপ বলতে পারবেন না। এটা কিন্তু বিজনেস সেলসম্যানশিপের থিওরি। আপনি শুধুই বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। এখন আসলে উগ্রতার দিক, আমরা যদি বাংলাদেশের ইতিহাসে নির্বাচিত ক্ষমতা মানে যারা বিভিন্ন দল ছিলেন, বিশেষ করে 16 বছরের দলটা যদি ধরি, তারাও তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ জাকাত সব করে, এবং তারা বলে যে আমরা মুসলমান, আমাদের এত ধর্ম শেখার কি আছে। বাট আপনি কল্পনা করেন তো, যদি কেউ আয়নাঘর বানায়, যদি কেউ 57টা অফিসার মারা যাওয়ার পর বাকি অংশ নীরব থাকে ক্যান্টনমেন্টে, রোহিঙ্গা 16 লাখ ঢুকায় 10 লাখ ঢুকাই দিলাম, শাপলা চত্বরে হত্যা করলাম, বিনা বিচারে হত্যা করলাম, ক্রস ফায়ার দিলাম, এটা কোনো মুসলমানের কাজ কিনা? আপনি যে মুসলমান ক্লেম করতেছেন এটা কোনো মুসলমানের কাজ কিনা? আমরা তো সবাই বলি ভোটগুলো কিন্তু অলমোস্ট কাছাকাছি, মানে 19-20 হয়তো 2%, 3%, 5% এদিক সেদিক। তখন কিন্তু ফ্লোটিং ভোটার একটা বিরাট ফ্যাক্টর হয়ে যায় অটো। কারণ কি, কিছু বিরত থাকলেও কিছু একটা দলে দিলেই তারা উইন করে। আবার এই দুইটা বড় দল যখন থাকে তখন জামাত আবার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, ফ্লোটিং ভোট যদি আমি বাদও দেই তর্কের খাতিরে। কিন্তু এইবার সেই অবস্থাটা নাই, এবার আছে বিএনপি এবং জামাত মেনলি। তো নিঃসন্দেহে বিএনপি অনেক অ্যাডভান্স মানে ভোটের দিক থেকে, এতে কোনো সন্দেহ নাই। আর তার সাথে একমত বলছে জামাতের কিছু ভোট বাড়ছে, কিন্তু সেটা তো পরিমাপ করা সম্ভব না। সেটা পরিমাপ করা সম্ভব যদি এই নির্বাচনটা হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে অতীতে কী ছিল, এখন কি হয়েছে। সিম্পলি আমি আপনাকে একটা কথা বলি, ফ্লোটিং ভোটের কথা আসছে। ফ্লোটিং ভোট বলতে দলবিহীন, যারা দলের সাথে সম্পৃক্ত না। বাট এবারের ইলেকশনের সময় ফ্লোটিং ভোট আপনি যদি চিন্তা করেন, আপনি গত 15 বছর 3টে ইলেকশন, বিশেষ করে 14, 18 এবং 24, 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ইভেন আওয়ামী লীগ দলের লোকেরাও ভোট দেয় নাই, কারণ তারা এত বেশি মানে ফলাফল ঘোষণা করে অভ্যস্ত হয়েছে, কে আসলো কে গেল দরকার নাই, এত পার্সেন্ট দেখাইতে দিয়ে দিলাম, তাদের ভোটারও যায় নাই। তা আপনি যদি ওইভাবে ধরেন, আপনি 2014 সালে যাদের বয়স 18 বা 20, 2024-এ তারা 3টা টার্ম শেষ হয়ে যায়, তখন তাদের বয়স 35, তখন কিন্তু আবার 20-এর কোটায় কিছু ভোটার আসছে। এইভাবে আপনি চিন্তা করেন, তাহলে 15 বৎসরে বা 16 বৎসরে 25 লাখ করিয়া তরুণ ভোটার হইলে, যাদের বয়স 20 থেকে 35 যদি আপনি ধরেন, রাফলি 4 crore ভোটের কথা আমরা জানি। 4 কোটি ভোটার। এই 4 কোটি ভোটার 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত শুধুই ক্ষমতায় দেখছে আওয়ামী লীগকে, এবং শুধুই আওয়ামী লীগকে দেখছে, এবং তাদের টোটাল চরিত্রটা তাদের মুখস্থ হয়েছে। এবং জুলাইতে যারা তারা 1400, আমরা তো আমাদের কাছে তো জরিপ নাই, জরিপ ইউএন রিপোর্ট। তো এই যে তরুণ 4 কোটি ভোটার, তাদের সামনে আবির্ভূত হয়েছে দুটো দল, বিএনপি এবং জামাত। কেন, তারা তো কেউ ক্ষমতায় ছিল না, বিরোধী দলও ছিল না বলতে গেলে। শুধু 5ই আগস্টের পর তাদেরকে আবির্ভাব হয়েছে। এবং 5ই আগস্টের পরে 5ই আগস্টের ঘটনা কেন ঘটলো এবং তার পিছের 16 বছরের কাহিনী এই তরুণ ভোটারদের কাছে মুখস্থ। এটা 40 বছর আগের ঘটনা না, আজকে পর্যন্ত ধরলে 17 মাস আগের ঘটনা, 16 মাস আগের ঘটনা, একেবারে তোতা পাখির মতো মুখস্থ। কাজে এই 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যে দুইটা দল মার্কেটে আছে, তাদের অ্যাক্টিভিটিস তারা নোটে নিছে। কীভাবে নিছে তাদের ব্যাপার, বাট নোটে নিছে। কারণ এই দুইটা দলের ক্ষমতা তারা দেখে নাই, কিন্তু এই দুইটা অ্যাক্টিভিটিসটা দেখছে। এবং সেটা জুলাই চেতনার সাথে, মানে জুলাই চেতনা ধারণকারী কারা, জুলাই চেতনায় অবহেলা করতেছে কারা, তারা কারা মারা গেছে। তারা মারা গেছে কিন্তু ওদের নাতি কিংবা ওদের সন্তান, যাদের বয়স 55 থেকে 65-র কোটায়। রিমেম্বার ইট, 55 থেকে 65-র কোটায় যে ভোটারগুলা, তারা দলের ভোটও যদি থাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, দলের ভোটারও যদি থাকে, তারা যে বড় দুইটা দলের কথা বললাম, সে যেহেতু তার সন্তান হারাইছে কিংবা নাতি হারাইছে, কিংবা তার নাতি আহত হয়েছে, সে তার দল দেখবে না, সে বিবেচনায় নিবে যে এই লালন করছে কারা,
এই চেতনা ধারণ করছে কারা? কারণ আমার কাছে দলের চেয়ে সন্তান বড়, দলের চেয়ে সন্তান বড়, আমি আপনাকে বারবার বলছি। কাজে আমি যদি কোনো দল বিলং করি আর আমি যদি 17 মাসে দেখে থাকি যে আমার এই দলটা এই চেতনা ধারণ করছে না, তার বিরোধিতা করছে বিভিন্ন অ্যাকশনে, তখন সেখানে ভোট দেবেন। একটা বিরতির সময় বিএনপির মতো করে তাদের পলিসি মতো রাজনীতি অতীতে করেছে, 16 বছর 18 বছর নিপীড়নের মুখে ছিল এবং গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করার মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পরে তারা তাদের মতো রাজনীতি করছে। তার মধ্যে কিছু ভুল ত্রুটি যে নাই সেটা দল হিসেবে তারাও মনে করে না যে আমরা ভুলের ঊর্ধ্বে বা তাদের কোনো ভুল হয়নি অথবা তাদের নেতারা কোনো অপরাধ করেনি। যদি তারা অপরাধ না করতো তাহলে এরকম হাজার হাজার নেতাকে বহিষ্কার করতো না। বিএনপি 91-তে এসে অনেক ভুলভ্রান্তি করলো বলেই কিন্তু 96-তে তত্ত্বাবধায়ক সরকার দিল না। তারপরে দেওয়ার পরে জুনে যে নির্বাচনটা হলো বিএনপি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল না। তার মানে তাদের দিক থেকে মানুষ খানিকটা মুখ ফিরিয়ে নিল। সেই বিএনপিকে কিন্তু আবার 2001 সালে ব্রুট মেজরিটি দিল। কিন্তু এই দল দুইটার দোষ গুণে নানান রকমের অপবাদ দেন, যাই করেন, সব মিলিয়ে থাকার পরেও জামায়াতের কিন্তু এর কোনোটাই ওরকম ছিল না 71-এর ন্যাক্কারজনক ভূমিকা বা গণহত্যায় ভূমিকা রাখা ছাড়া। তারপরও 86 সাল থেকে নির্বাচন করা এরকম একটা দল জামায়াত কেন ভোট পেল না? আরও একটা কথা বলি, বাংলাদেশে কিন্তু এই যে দম্ভ দেখানো, বিভিন্ন জায়গায় নিপীড়নমূলক আচরণ করা, জনগণের প্রতি অবমাননামূলক বক্তব্য দেওয়া, এইসব কম বেশি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি সব দলে কিন্তু আছে। এগুলো আমি শেষ করি কথাটা, এগুলো সবচেয়ে কম হলো বামপন্থীদের মধ্যে। দুর্নীতিমুক্ত তারা এবং অনেক ক্ষেত্রে সহনশীল, তারপরে বামপন্থীদের মানুষ ভোট দেয় না কেন? ফলে একটা ফ্লো কাজ করবে। সেই ক্ষেত্রে এটা একান্ত আমার অপিনিয়ন যে বাংলাদেশের মানুষ মধ্যপন্থা পছন্দ করে বলে বিএনপির থেকে বেটার অল্টারনেটিভ মধ্যপন্থায় না পেলে বিএনপির আসলে ভয় পাওয়ার কিছু আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আবু হেনা রাজ্জাকি, এই ডাক্তার শান্ত যেটা বললেন সেটি তো শুনবো আপনার কাছে। জায়গা হিসেবে কিছু ভুল ত্রুটি দোষ থাকার পরে বিএনপিকে বেছে নেওয়া ছাড়া অল্টারনেটিভ নাই। কারণ কট্টর ধর্মীয় পন্থা এদেশের মানুষ রাজনীতিতে দেখতে চায় না। এদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু, ধর্মপরায়ণ, প্র্যাকটিসিং মুসলিম। বাট রাজনীতিতে তাদের এই যে কট্টরপন্থা এবং ইসলামের নাম নিয়ে রাজনীতি করে তাদের যে দম্ভ, তাদের যে নানান রকমের আচরণ, এক সময় ছাত্র রাজনীতিতে শিবিরের রক কাটার নানান কথা প্রচলিত ছিল, সংবাদ মাধ্যমে আসতো, আমরা তো আর চোখে দেখিনি। দীর্ঘদিন নিপীড়িত ছিল, তাদের প্রতি মায়া তৈরি হয়েছিল। কিন্তু বিএনপির প্রতি 16 বছর যেমন মায়া তৈরি হয়েছিল, 16 বছর পরে যেটা আপনি বলছেন ফ্লোটিং ভোটাররা যে জাজ করবে, যেটা রাজ্জাকি ভাইও বলল, বিএনপির অনেক আচরণ অগ্রহণযোগ্য হয়েছে, অনেক নেতাদের আচরণ স্থানীয় পর্যায়ে, চাঁদাবাজি, দখল, এইসব বিষয়গুলো সমালোচনা এসছে। ঠিক একইভাবে জামায়াতের যে উগ্রপন্থা, তাদের বক্তব্যের যে উগ্র ভাব, তাদের যে ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন রূপ পরিগ্রহ করবে সেটা নিয়ে যে মেসেজটা তারা মাঠে দিচ্ছে, দ্যাট ইজ নট গুড। ইভেন তাদের নেতা শাহজাহান চৌধুরী 2বার এমপি ছিলেন, সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি সাম্প্রতিককালে 2 দিন আগে যে বক্তব্য দিলেন পুলিশ নিয়ে, স্কুলের শিক্ষক, তাদের উপর স্থানীয় যারা বিএনপি তারা অনেক বেশি কঠোর আচরণ করেছেন, যে কারণে জামায়াতের নেতাকর্মীরা সেই তুলনায় সেরকম আচরণ করেননি বলে অনেক আওয়ামী লীগের ভোটার তুলনামূলক মন্দের ভালো যেটি বলছিলেন বা কম খারাপ হিসাবে বিকল্প হিসাবে জামায়াত ইসলাম। এটা কি? এটা নির্মমতা না? আবার রক কাটার যে থিওরি, রক কাটা শুরু করছে XYZ, বিভিন্ন দলের নাম আসে, কারণ আমি বললে তো প্রমাণ দিতে পারবো না, বাট নাম আসছে, এটা কি উগ্রতা না? কাজে আপনি ওইভাবে যদি চিন্তা করেন, উগ্রবাদ প্রতিটা দলের ভিতরে ব্যাপকভাবে উগ্রবাদ আছে। এর মানে এই না যে আমি ইসলামী উগ্রবাদকে সাপোর্ট করি, ফর গডস সেক। কারণ আপনি রাজনীতি করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আপনি ধর্মকে রাজনীতিতে না আনা ভালো। এখন আপনি এই যে উগ্রবাদের কথা বলছে, অতীতের যে দলগুলোর কথা বললাম, ইভেন এই যে আমরা মনে করেন গ্রেনেড হামলা হইল 21 আগস্টের, XYZ কারণ কি ওইটাকে মানে সমর্থন করে না। আপনি যে লোকটা সবচেয়ে বেশি উগ্র জুলাইকে নিয়ে, জুলাই আন্দোলনে নিয়ে, তাকেও যদি বাংলাদেশের ইতিহাস লিখতে বলেন, সে কি 71 বাদ দিয়ে লিখতে পারবে? সে কি জিয়াউর রহমানের বাদ দিতে পারবে? বঙ্গবন্ধুর বাদ দিতে পারবে? তাহলে আমাদের এই যে ফলস একটা স্টেটমেন্ট বা ন্যারেটিভ আমরা তৈরি করি কেন? কারণটা কি? আমরা এখন দেখলাম জুলাই আন্দোলনটাকে এমন জায়গায় নিয়ে গেছে মানুষ, যে জুলাই আন্দোলন যারা করছে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রেখে তারাই দিচ্ছে। এই যে ন্যারেটিভ এবং একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা সমর্থন করে, আই হেট দেম লাইক এনিথিং। আরেকটা বিরতির সময় হয়েছে, একটু বিরতির পর ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরে আসছি। বলছে এখনো চূড়ান্ত হয়নি, দেরি করলে যারা জোট করবে বিএনপির সাথে তারাও তো ভোটের মাঠ গোছাতে হবে, সেটি কি শঙ্কার জায়গায় পড়বে কিনা তখন? না, অলরেডি একটা শঙ্কা তৈরি হয়েছে মার্কা নিয়ে।
কারণ হঠাৎ করে নির্বাচন কমিশন বলে দিল যে যার যার প্রতীক করতে নিতে হবে। জোট করে না, এটা তো আগে থেকে প্রিপেয়ার ছিল না এই ছোট পরিসরের দলগুলো। ছোট পরিসরের কিছু নেতা আছেন যারা অত্যন্ত চৌকস, জাতীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য এবং তাদের জাতীয় সংসদে যাওয়া উচিত গণতন্ত্রের স্বার্থে, কার্যকর সংসদ পরিচালনার স্বার্থে। কিন্তু এটা যেমন মানে দরকার, আর বাস্তবতা হচ্ছে তারা শুধুমাত্র নিজেদের মার্কায় নিজেদের কম, ধরেন একটা দলে 2 জন, একটা 3 জন, কিন্তু তারা বেশি চাইছে আসন, হয়তো তখন সেটা নিয়ে আলাপ আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে, জন্য অনেক বেশি আসন ডিমান্ড করছে। কিন্তু বিএনপিকেও তো ভাবতে হবে, বা জামায়াত ইসলাম তাদের জোটে যারা যাবে তাদের ভাবতে হবে যে আমি এমন ওই দলকে শুধু জোটে আছে এই সহানুভূতির কারণে তাকে এই সিটটা ছেড়ে দেওয়ার অর্থ হইল পরাজয়ের ঝুঁকিটা বেড়ে যাওয়া। একবারে সময় শেষেই পাঠ আমরা একটু আবহাওয়া রাজ্যকে আপনার কাছে আসতে চাই। জোটের যে নির্বাচনে যে জোটের রাজনীতি, সেইখানে আপনি এখন সম্ভাবনা কি দেখেন? মানে বিএনপির চ্যালেঞ্জ, জামাতের চ্যালেঞ্জ, এনসিপির চ্যালেঞ্জ, জোটটা কেন? মানে এই মুহূর্তে বিএনপির সামনে বাংলাদেশে কি আছে, কোন দল আছে? তার মানে জোটটা কেন? জোটটা কি কারণে? এক, প্রতিটা দলে ভিন্ন ভিন্ন আইডিওলজি, আপনার সাথে বনে কিভাবে? এক একজন এক এক মেরুর, বনে কিভাবে? 2, বড় দলের মার্কআপ প্রতীক আপনি পাবেন না, আপনার দলে করবেন, ভালো কথা। আমার নেপথ্যে ইঙ্গিত দেওয়া হবে যে নির্বাচন কমিশনটা ঝামেলা করছে, ধানের শীষ দিতে পারতেছি না, ওই কাস্তে মার্কাই করুক, ভোটটা তোরা দিস। এটা গণতন্ত্র হইল? দল আমার, এই লোকগুলা বিএনপি করে, এই লোকগুলা ধানের শীষ করে, তাহলে তলে তলে বইলে দিলেন তারে ভোট দিও। এটাকে রাজনীতি হইল না প্রতারণা করা হইল? 2 নম্বর, আপনি জোট করে যাদেরকে নিবেন পার্লামেন্টে, আফটার ইলেকশন জোট করেন, এটা হতে পারে। বিফোর ইলেকশন আপনি করতেছেন মানে কি? ইউ আর চিটিং দ্য পিপল। নাম্বার 3, নির্বাচন করতে আপনারা ভয় পাচ্ছেন যে নির্বাচনটা খুব খারাপ অবস্থা হতে পারে। যদি খারাপ পরিস্থিতি কোনো মতো একটা নির্বাচন তুলে নেওয়া হয়, তাইলে পরে খুব জটিল পরিস্থিতি হতে পারে। হতে গেলে কি হবে? সবাইকে মিলেমিশে থাকি, কারণ শেয়ার দিলে সবাই খুশি, শেয়ার দিলে সবাই খুশি। তাই তা নাহলে নির্বাচন যদি সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, হুয়ে করবেন। আই এম টেলিং ইউ, জনগণকে পাইছে সহজ সরল, জনগণের সাথে প্রতারণা। আর ওই ছোট দল যাদের কথা বলছে, তারা ওই বড় দল জাস্ট অনুকম্পা চায়, রাজনৈতিক অনুকম্পা। এবং দেখবেন যে তারা এদের বিরুদ্ধে কোনো কথা বলে না, বক্তব্য আছে, বলবে যদি ফাইনালি ক্ষমতায়, ওই যে বলতেছি, ক্ষমতায় যায় নির্বাচনের পর খুব খারাপ পরিস্থিতি হবে। কারণ আমি কেন বলছি, আপনি এখনো যখন ডিআইজি পালায়ে যায়, জেনারেল পালায়ে যায়, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন খুব দুর্বল, তারপরে ইন্টেলিজেন্স খুব দুর্বল। তার মানে নির্বাচন যে একটা হবে গয়রহ, ওটাকে টিকায় রাখতে হইলে ওই শেয়ার হোল্ডার যদি দেয়, ওরা বাইরের সমালোচনা করবে না। মুখ বন্ধ করার পদ্ধতি হলো জোর। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, দর্শক বিরতির পর আবার ফিরছে এখন প্রকাশ। মেরুত অবস্থান, এগুলো খুব কমন কিছু চ্যালেঞ্জ, এটা সব সময় ছিল, এখনো আছে, সেটা করতে হবে। নতুন করে যে চ্যালেঞ্জ, কয়েকটা চ্যালেঞ্জ এদের বাড়তি মনোযোগ দিতে হবে মোকাবেলার জন্য। তার মধ্যে একটা হলো আওয়ামী লীগ, যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগের যে পতন হয়েছে, তাদের নেতারা কিছু বিদেশে পলাতক আছে, আর বড় সংখ্যক দেশে পলাতক আছে, এবং এই আওয়ামী লীগের হাতে প্রচুর অবৈধ অর্থ আছে এবং অবৈধ অস্ত্র আছে। চ্যালেঞ্জটা সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল মিডিয়া কন্ট্রোল করা। কারণ আগে এই উপদ্রব ছিল না, এখন আপনি দেখবেন যে এক একজনের চরিত্র হননের জন্য ভিডিও, অডিও, ছবি, এআইয়ের ব্যবহার করে যেইভাবে করছে, এইভাবে কোনো ভালো নিরপরাধ লোক ভিকটিম হয়ে যাবে, সে নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে। সেই বিষয়টা কিভাবে কন্ট্রোল করবে, এই দুইটা হচ্ছে সরকারের জন্য নতুন করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবুল রাজ্জাকি, নির্বাচন নিয়ে শঙ্কা। ধন্যবাদ আপনাকে। ভেরি সিম্পল, সিইসি বলছেন কেন? উনি বলতে পারতেন খুব স্মুথলি করবো, আমরা বলেন নাই। এই সংখ্যাটা হলো আশঙ্কা। দ্বিতীয়টা আসেন, পরিষ্কার বাংলাদেশের যে সংবিধানের কথা দোহাই দেয় সবাই, আমি বহুদিন ধরে বইলে আসতেছি, আমার কথা মানুষে বলে পাগলে বলে, বাংলাদেশ সংবিধানে একই দিনে, সহজভাবে বুঝাই, একই দিনে সংসদ নির্বাচন, গণভোট আছে? নাই। তাহলে আপনি কোন সংবিধানে নির্বাচন করতেছেন? এটাও শঙ্কার কারণ, কারণ আপনি সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন করছেন। আর এটাকে টিকাইতে হইলে আইনি প্রক্রিয়ায় গণভোট আগে করতে হবে। আমার কথা শুনেন বা না শুনেন, গণভোট আগে করলে একটা আইনি ভিত্তি পাবেন, তার আলোকে নির্বাচনের বৈধতা পাবেন, নয়তো সবাই কৈফিয়ত দিতে হবে। যারা ইলেকশন করে পার্লামেন্টে যাবে এরাও, যারা করতেছে তারাও। 3 নম্বর আসেন, এই গণভোটও তো অবৈধ হবে। গণভোট অবৈধ না, কারণ জনগণ চাইছে। এই নির্বাচন তো আপনার সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই জন্য বলছি সুবিধাজনক। না, সংবিধানের দোহাই দিচ্ছেন আপনারা। আরেকজন জেনারেল যখন পালায় যায় 1.5 মাস আগে, তার মানে কি? প্রশাসনিক দন্যতা আছে। 4 নম্বর, এরা যেহেতু নির্বাচনের পরে জোট করবে, তার মানে শঙ্কা, সংকট, ভয় তাদের আছে যে সবাই মিলে জিলে একসাথে থেকে খাবো। এই জন্য জাতীয় সরকারের ফর্মুলা তো রয়েছে। কেন থাকবে? আপনার ক্রাইসিস টাইমে জাতীয় সরকার হয়, 5ই আগস্টের পরের থেকে পর্যন্ত ক্রাইসিস টাইম, তখন আপনারা করেন নাই, আফটার ইলেকশন করবেন। কারণটা কি? ওখানেই শঙ্কা, সে কারণে তারা ভয় পায়, সে কারণে তারা চাইতেছে জাতীয় সরকার করে ক্ষমতা চির